কেউ ইতিহাস পড়ে আর কেউ ইতিহাস তৈরি করে। এমন কিছু করেছিল এই সৈন্যটা। আচ্ছা, কখনো এরকম মনে হয় যে লাইফে অনেক ইচ্ছে ছিল কিন্তু কিছুই করতে পারলাম না, আমার ভাগ্যই খারাপ, বাকিদের ভালো? যদি এরকম মনে হয় তো আজকের এই মুভি এক্সপ্লেন ভিডিওটা দেখার পর আর এরকম মনে হবে না। হ্যাঁ, কেজিএফ 2 মুভির এই দৃশ্যটা নিশ্চয়ই সবার মনে আছে। আর এটাও মনে আছে কালাশনিকভ নামে এই বন্দুকটার নাম। কিন্তু কেজিএফ 2 মুভির গল্পের থেকেও এই বন্দুকের গল্প কিন্তু আরও বেশি রোমহর্ষক। बिजनेस करेंगे। না, বিজনেস নয়, মুভি এক্সপ্লেন করি আপাতত। তো চলো শুরু করা যাক একটা সত্য ঘটনা নিয়ে সেরা মুভি কালাশনিকভ। মুভি শুরু হয়, দেখানো হয় একটা গ্রাম, নাম আলটাই। দেখানো হয় এর নাম মিখাইল কালাশনিকভ, যে ছোটবেলা থেকেই বিভিন্ন যন্ত্রপাতি বানানো, নতুন নতুন জিনিস নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসত। দৃশ্য পাল্টায় 1941 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর সময় চলছে। এই যুদ্ধে একদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন ইউএসএসআর, এবং এই সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনীর হয়ে কালাশনিকভ লড়াই করছিল। অন্যদিকে ছিল জার্মানির হিটলারের সেনা নাজি বাহিনী, যারা সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করেছিল। 1941 সাল জার্মানি সোভিয়েতের বিরুদ্ধে একটা বড়সড় আক্রমণ করে, যার নাম ছিল অপারেশন বারবারোসা। ব্যাটল অফ ব্রায়ান্স ছিল সেই সময়ের হওয়া একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ। সোভিয়েত বাহিনীর অনেকগুলো ট্যাঙ্ক খোলা মাঠের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। কালাশনিকভ তখন সোভিয়েত সেনাবাহিনীর একজন ট্যাঙ্ক কমান্ডার হিসাবে কাজ করছিল। ট্যাঙ্কের দল সামনে আসতেই জার্মান বাহিনী গোলাবর্ষণ শুরু করে। চারদিকে ভয়ঙ্কর বিস্ফোরণ। সোভিয়েত ট্যাঙ্কগুলো শত্রুর অবস্থান খুঁজে বের করার চেষ্টা করে এবং পাল্টা আক্রমণ চালায়। যুদ্ধ ক্রমশই ভয়ঙ্কর হয়ে ওঠে। অনেক ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়। চারদিকে ধুলো, আগুন আর ধোঁয়া ছড়িয়ে পড়ে। যুদ্ধক্ষেত্রে কিছুই ঠিকমতো দেখা যাচ্ছিল না। কালাশনিকভের ট্যাঙ্ক শত্রুর সরাসরি আক্রমণের মুখে পড়ে। একসময় ট্যাঙ্কে একটা গোলা এসে লাগে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় সেই ট্যাঙ্কটা, এবং সেই আক্রমণে কালাশনিকভও আহত হয়। এরপর কালাশনিকভ চোখ খুলে দেখে তার চিকিৎসা চলছে। সেই ছাড়া তার বাকি সঙ্গীরা মারা গেছিল, আর কালাশনিকভের কাঁধ ভেঙে গিয়েছে। তার সাথে সাথে আরও সৈনিক গুরুতরভাবে আঘাত পেয়েছে। তাই পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাদের সবাইকে বাড়ি ফিরে বিশ্রাম নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সব সৈনিক যখন গাড়ি করে রেলওয়ে স্টেশনের দিকে রওনা হয়, তখন পথে এক জায়গায় তাদের গাড়ি কাদায় আটকে যায়। সবাই মিলে অনেক চেষ্টা করেও গাড়িটা বের করতে পারে না। তখন কালাশনিকভ তার এক সিনিয়রকে বলে, চলুন পাশের গ্রামে, গ্রাম থেকে সাহায্য আনা যাক। হয়তো ওদের কাছে কোনো বাহন আছে, নয়তো স্টেশনে পৌঁছবো কি করে। দুজন মিলে গ্রামের দিকে হাঁটতে শুরু করে। হাঁটার সময় কালাশনিকভের নজর যায় তার সিনিয়র অফিসারের কাঁধে ঝোলানো একটা মেশিন গানের দিকে। সে জিজ্ঞেস করে, স্যার, এটা কি নতুন কোনো ধরনের মেশিন গান? যুদ্ধক্ষেত্রে এটাকে ভরসা করা যাবে? তার সিনিয়র উত্তর দেয়, আমি এটা কখনো ব্যবহার করিনি। যুদ্ধে ব্যবহার করার পরই বলতে পারবো যে এটা কতটা ভালো। কিছুক্ষণ পর সে কালাশনিকভকে একটা বন্দুক দেয় আর বলে, শোনো, তুমি আমার থেকে প্রায় 50 মিটার দূরে থাকবে, কারণ যদি কোনো গন্ডগোল হয় তাহলে তুমি যাতে গুলি চালাতে পারো। যদি আমরা একসাথে থাকি তাহলে দুজনেই মারা যাব। আমার মনে হয় এখানে জার্মান সৈনিক লুকিয়ে থাকতে পারে। এরপর সে একটা বাড়ির দিকে এগিয়ে যায়। হঠাৎ সত্যি সত্যি সেই বাড়ি থেকে দুজন জার্মান সৈনিক বেরিয়ে আসে। সে দ্রুত গুলি চালায় এবং দুজনকেই মেরে ফেলে। কিন্তু ঠিক তখন পেছন দিক থেকে আরও একজন জার্মান সৈনিক বেরিয়ে আসে। সে তাকে লক্ষ্য করে গুলি চালাতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তার মেশিন গানটা আটকে যায়। এই সুযোগে জার্মান সৈনিকটা তার ওপর গুলি চালায়। ঠিক সেই মুহূর্তে কালাশনিকভ দূর থেকে গুলি ছোড়ে এবং জার্মান সৈনিকটাকে মেরে ফেলে। কালাশনিকভ দৌড়ে সেই অফিসারের কাছে যায় এবং দেখে সে গুরুতর অবস্থায় আহত হয়ে আছে, এবং সে কোনো মতে একটা কথাই বলে, এই বন্দুকটা একদমই খারাপ, যুদ্ধক্ষেত্রে একে ভরসা করা যায় না। এরপর তারা জানতে পারে যে বাড়িটার সামনে লড়াই হয়েছিল সেখানে এক বৃদ্ধ গ্রামবাসী থাকতেন। বৃদ্ধ লোকটা নিজের ঘোড়ার গাড়িতে করে তাদেরকে নিয়ে যেতে শুরু করেন। ঘোড়ার গাড়িতে যেতে যেতে পথে কালাশনিকভ আহত ওই সৈনিকটার মেশিন গানটা ভালো করে পরীক্ষা করে সে বুঝতে পারে বন্দুকের ভেতরে জল ঢুকে জমে গেছিল, তাই গুলি আটকে গেছিল। ঘটনাটা কালাশনিকভের মনে গভীরভাবে প্রভাব ফেলে। এরপর সে সেই বৃদ্ধের ঘোড়ার গাড়ির সাহায্যে কাদায় আটকে থাকা সৈনিকদের গাড়িটাকেও বের করে আনে, এবং তারপর বাড়ি ফেরার জন্য বাকি সৈনিকদের সাথে ট্রেনে উঠে বসে। ট্রেন চলছিল। কালাশনিকভের সঙ্গে আরেকজন আহত সৈনিকের দেখা হয়। যুদ্ধে সে সৈনিক নিজের দুটো হাতই হারিয়েছিল। দুজনে গল্প করতে করতে একসময় কালাশনিকভ বলে,
আমি আগে একটা রেলগাড়ির কারখানায় কাজ করতাম। কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন যন্ত্রপাতি বানাতে ভালো লাগতো। বিশেষ করে বন্দুক বানানোর প্রতি আমার একটা আলাদা আগ্রহ ছিল। কিন্তু আমার যে মালিক ছিল সে একদম পছন্দ করতো না। শেষ পর্যন্ত আমাকেই কাজ থেকে বের করে দেয়। এরপর কালাশনিকভ তার আঁকা কিছু অটোমেটিক বন্দুকের স্কেচ বের করে ওই সৈনিকটাকে দেখায়। সৈনিকটা তার কাজ দেখে অবাক হয়ে যায়। নিখুঁত বন্দুকের ডিজাইন তৈরি করেছে। সৈনিকটা বলে, কাজ বন্ধ করেছো কেন? আবার শুরু করো। কালাশনিকভ নিজের উপরে ভরসা পেতে শুরু করে, কারণ তাকে সেই মানুষটা ভরসা জুগিয়েছে যেই মানুষটা নিজের দুটো হাত যুদ্ধে হারিয়েছে। তাই সে বাড়ি না ফিরে মাঝপথেই মাটাই স্টেশনে নেমে পড়ে। এই জায়গাতেই একসময় সে কারখানায় কাজ করত। স্টেশন থেকে নেমেই সে সরাসরি নিজের পুরনো মালিকের কাছে যায় এবং বলে, আমাকে একটা ছোট্ট জায়গা দেবেন, আমি বন্দুক বানাতে চাই। প্রথমে তার মালিক তাকে চিনতেই পারে না। কিছুক্ষণ পর হঠাৎ চিনতে পেরে বলে, কালাশনিকভ, তুমি সেই ছেলেটা না যাকে আমি কাজ থেকে লাত মেরে বের করে দিয়েছিলাম? আরও রেগে যায়। সে বলে, জানো তোমাকে কেন বের করেছিলাম? তোমার এই পাগলামির জন্য, এই যে বন্দুক বানানো তোমার শখ, এই জন্যই সরকার আমার কারখানাটাকে সিল করে দিয়েছিল। অনেক কষ্ট করে আমাকে প্রমাণ করতে হয়েছে যে ওই বন্দুকগুলোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তাই এখান থেকে বেরিয়ে যাও। তোমাকে আরেকবার সুযোগ দিয়ে আমি কোনো রিস্ক নিতে চাই না। কালাশনিকভ বোঝানোর চেষ্টা করে, এটা যুদ্ধের সময়, এটাই সবথেকে ভালো সময় বন্দুক তৈরি করার। একটা মেশিন গান আমাদের দেশের জন্য অনেক দরকার। কিন্তু মালিক কিছুতেই কথা শুনতে চায় না, কারখানা থেকে বের করে দেয়। হতাশ হয়ে কালাশনিকভ আবার স্টেশনে ফিরে আসে এবং ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই সে দেখে এক উচ্চপদস্থ অফিসার ট্রেন থেকে নামছেন। কালাশনিকভ সুযোগ হাতছাড়া করে না। সে দৌড়ে গিয়ে অফিসারকে নিজের বন্দুকের স্কেচগুলো দেখায়। অফিসার কালাশনিকভকে কাজ করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সাথে সাথেই তিনি একটা লিখিত অনুমতিপত্র লিখে দেন যাতে কালাশনিকভ সেই কারখানায় নিজের কাজ চালিয়ে যেতে পারে। তো অনুমতিপত্র হাতে নিয়ে কালাশনিকভ আবার তার পুরনো মালিকের কাছে ফিরে যায় এবং এবার যেহেতু একজন বড় অফিসার লিখে দিয়েছিল যে সে কাজ করতে পারে বন্দুকের ওপরে, সুতরাং মালিক এবার আর কোনো আপত্তি করে না। অনিচ্ছা সত্ত্বেই কালাশনিকভকে কারখানার একটা ছোট ঘর দিয়ে দেয়। কাজ শুরু করার জন্য কিছু যন্ত্রপাতিও দেয়। কালাশনিকভ অনেক পরিশ্রম করে নিজের বন্দুকের নকশা তৈরি করে ফেলে। কিন্তু সমস্যা ছিল, যুদ্ধে তার হাত ভেঙে গেছিল। তাই একা হাতে লোহা কেটে বন্দুক বানানো তার জন্য কঠিন হয়ে পড়ে। সে মালিকের কাছে যায়। সে বলে, কিছু লোক লাগবে। মালিক সরাসরি না করে দেয়। তবুও কালাশনিকভ হাল ছাড়ে না। সে একাই কাজ শুরু করার চেষ্টা করে, কিন্তু ভারী লোহার কাজ তার পক্ষে করা সম্ভব হচ্ছিল না। ঠিক তখনই কারখানার কয়েকজন কর্মচারী তার কাছে এসে বলে, আমরা আমাদের অবসর সময়ে তোমাকে বন্দুক বানানোর কাজে সাহায্য করে দেব। এই কথা শুনে কালাশনিকভ খুব খুশি হয়ে যায়। ওই যে বলে, ইচ্ছে থাকলে উপায় হয়। কর্মচারীরা তার স্কেচ মন দিয়ে দেখতে শুরু করে এবং সবাই মিলে বন্দুকটা তৈরি করার কাজে নেমে পড়ে। ধীরে ধীরে তারা কালাশনিকভের পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে শুরু করে। অনেক পরিশ্রমের পর অবশেষে বন্দুকটা তৈরি হয়। বন্দুকের বিশেষত্ব ছিল, প্রতিবার গুলি ছোড়ার পর এটা নিজে থেকেই পরের বার গুলি ছোড়ার জন্য নিজে নিজেই প্রস্তুত হতে পারত। ফলে বারবার এই বন্দুকটাকে রিলোড করতে হতো না। নিজের তৈরি বন্দুকটা সামনে দেখে কালাশনিকভ খুবই খুশি হয়। সে বুঝতে পারে এই ছোট শহরের কিছু সাধারণ মানুষের সাহায্য না পেলে এই স্বপ্ন কখনো বাস্তব হতো না। এরপর আসে বন্দুকটা পরীক্ষা করার পালা। কারণ বন্দুক তৈরি করার সাথে সাথেই তো আর সেটা কেউ কিনে নেবে না। বন্দুকটা কতটা সেফ, কতটা কাজ করছে সেটা দেখতে হবে। তারা জল ভরা টিনের বাক্স লক্ষ্য করে গুলি চালায় এবং সবাই অবাক হয়ে যায় বন্দুকটা ভালোভাবে কাজ করছে। পরীক্ষা সফল হয়। কালাশনিকভ আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এবার সে নিজের নতুন আবিষ্কারটা দেখানোর জন্য আলমা আটা নামে একটা জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছে কালাশনিকভ সেই অফিসারের সঙ্গে দেখা করতে চায় যে তাকে লিখিত অনুমতিপত্র লিখে কারখানায় কাজ করার ব্যবস্থা করে দিয়েছিল। কিন্তু সে জানতে পারে যে সেই অফিসারকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। কালাশনিকভ সেখানকার এক সৈনিককে বলে, ওই অফিসারের জায়গায় কে আছে তার সঙ্গে দেখা করিয়ে দাও। সৈনিকরা তাকে বন্দুক বের করতে দেখে তার হাতের বন্দুকটা কেড়ে নেয় এবং তাকে জার্মান কোনো সেনা ভেবে একটা ঘরে বন্দি করে রাখে। এরপর একজন কমান্ডার অফিসার আসে, তার হাতে বন্দুকটা দেওয়া হয়। সে দেখে বলে, এত সুন্দর বন্দুক কারখানায় বানানো হয়েছে। সে বন্দুকটা নিয়ে চলে যায়। বন্দুকটা টেস্টিংয়ে পাঠানো হয় এবং সেখানে বন্দুকটা সবার খুব পছন্দ হয়। অন্যদিকে কালাশনিকভকে দেখে বন্দি সৈনিকরা হাসাহাসি করতে থাকে। ঠিক তখনই সেখানে কমান্ডার আসে এবং কালাশনিকভকে নিজের সাথে নিয়ে যায়। কমান্ডার তাকে বলে, তোমার বানানো বন্দুকটা ভালো, কিন্তু এর ওজনটা একটু বেশি। আর এই বন্দুককে সব সৈনিকের কাছে পৌঁছানোর আগে তোমাকে বিভিন্ন প্রতিযোগিতায় জিততে হবে।
যেমন অল ইউনিয়ন ওয়েপন্স ডিজাইন কন্টেস্ট। এখানে বিভিন্ন মানুষ তাদের তৈরি বন্দুক নিয়ে আসে। তিনি আরও বলেন, তুমি তোমার বন্দুকটাকে আরও উন্নত করার চেষ্টা করো। কাল একজন কর্নেল জেনারেল এসে এটা পরীক্ষা করবে। তার যদি বন্দুকটা পছন্দ হয় তাহলে তুমি সেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। এই কথা শুনে কালাশনিকভের মনে নতুন আশা জাগে। পরের দিন একজন জেনারেল আসে এবং কালাশনিকভের বানানো বন্দুকটা নিজে চালিয়ে দেখেন। বেশ মুগ্ধ হন। জেনারেল বলে, কালাশনিকভ, তোমার ইউনিফর্মটার বদলে একটা ভালো ইউনিফর্ম পরো। তোমাকে যেন একজন ওয়েপন ইঞ্জিনিয়ারের মতো দেখায়। তুমি কন্টেস্টে অংশ নিচ্ছ। কালাশনিকভ প্রচণ্ড খুশি হয়ে যায়। তার সাফল্যে আরও এক ধাপ পার হলো সে। কালাশনিকভ এতদিন ধরে যা যা হচ্ছিল সবকিছু নিজের মাকে চিঠির মাধ্যমে জানাচ্ছিল। এরপর তাকে মস্কো পাঠানো হয়। সাল 1943। সেখানে পরিচয় হয় অ্যালেক্স নামে এক সৈনিকের কাছে। সেও বন্দুক তৈরির প্রতিযোগিতায় অংশ নিতে এসেছিল। অ্যালেক্স কালাশনিকভের বন্দুক দেখে প্রথমে মজা করত, কিন্তু দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। সেখানকার এক ক্যাপ্টেন কালাশনিকভকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখায়। কাজ করার জন্য একটা ছোট ওয়ার্কশপও দেয়। দুপুরের খাবার সময় তার কাছে একাটেরিনা নামে একটা মেয়ে আসে। মেয়েটা একজন শিল্পী ছিল, আর্টিস্ট। সে বিভিন্ন কিছু ড্র করতে পারত। একাটেরিনা এসে বলে, ক্যাপ্টেন আমাকে তোমাকে সাহায্য করতে বলেছে। তোমার বন্দুকের স্কেচটা আমি ঠিকমতো আঁকতে সাহায্য করব। একাটেরিনা সময় মতো তার বন্দুকের মাপ নিয়ে স্কেচ বানাতে শুরু করে। কালাশনিকভ ঘরের বাইরে জানালা দিয়ে একাটেরিনা এবং তার কাজকে মন দিয়ে দেখত। কিছুদিন পর কালাশনিকভ একাটেরিনাকে একটা ছোট উপহার দেয়। সে বলে, কাল প্রতিযোগিতার ফল আসবে, তারপর আমাদের দেখা হবে কিনা জানি না, তাই আমি আজ তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে চাই। একাটেরিনা রাজি হয়ে যায়। একাটেরিনা বাড়ি পৌঁছে বলে, আমার একটা মেয়ে আছে। কথাটা শুনে কালাশনিকভ একটু অবাক হয়। জিজ্ঞেস করে, তোমার স্বামী কোথায়? একাটেরিনা প্রশ্নের উত্তর দেয় না। সে বলে, আমার কোনো স্বামী নেই। বোঝা যায় অতীতে তার সঙ্গে এমন কিছু ঘটেছে যেটা নিয়ে সে কথা বলতে চায় না। পরের দিন প্রতিযোগিতার ফল আসে এবং দুর্ভাগ্যবশত কালাশনিকভ সেই প্রতিযোগিতায় হেরে যায়। এতদিনের পরিশ্রম যেন মুহূর্তের মধ্যেই নষ্ট হয়ে যায়। নিজের ওপর বিশ্বাস হারাতে শুরু করে। তবে তার ক্যাপ্টেন এবং জেনারেল তাকে হাল ছেড়ে দিতে দেন না। তারা বলে, তুমি আলমাটা ফিরে যাও। নিজের মানুষের সঙ্গে বন্দুকটাকে আরও বেশি শক্তিশালী করে তোলো। সাল 1944। আবার আলমাটায় ফিরে আসে কালাশনিকভ। সে নিজের বন্দুকের স্কেচ আরও উন্নত করার কাজে লেগে পড়ে। দিন রাত এক করে নতুন নতুন পরিবর্তন আনতে থাকে। কিছুদিনের মধ্যে কালাশনিকভ নিজের বন্দুককে আরও ভালো তৈরি করে ফেলে তার বন্ধুদের সাহায্যে। দেখা যায় রাশিয়ার মস্কো থেকে এক অফিসার কালাশনিকভের সঙ্গে দেখা করতে এসেছে। সে কালাশনিকভের বন্দুক আলমাটা থেকে মস্কোতে নিয়ে যেতে চায়। কালাশনিকভ তার সঙ্গে যেতে রাজি হয় এবং স্টেশনে পৌঁছে যায়। তাদের সামনে একটা ট্রেন এসে থামে। একটা লোক কালাশনিকভকে দেখে তার নাম ধরে চিৎকার করতে শুরু করে। কালাশনিকভ তাকে দেখে চিনতে পেরে যায়। সেটা তার ভাই ছিল, কিন্তু তার ভাইকে ট্রেনে বন্দি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল, কারণ শোনা যায় তার ভাই নাকি দেশদ্রোহী। কালাশনিকভের সাথে ওই অফিসারটা লক্ষ্য করে যে কালাশনিকভ তার ভাইকে দেখেও না চেনার ভান করে। তারা দুজন মিলে বন্দুকের বাক্সটা টানতে টানতে মস্কো পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু কালাশনিকভ পথ ভুল করায় অফিসার রেগে যায়। সে বলে, তুই তো দেশদ্রোহী, এখানে নাটক করছিস। সে সময় ট্রেনে যে লোকটা ছিল সেও একজন দেশদ্রোহী ছিল। সে তোকে চিনতে পেরেছে, তুই না চেনার ভান করছিলি। সত্যি করে বল, তোর পরিচয় কি? কালাশনিকভ নিজেকে দেশদ্রোহী শুনে সহ্য করতে পারে না। তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। কিছুক্ষণ পর কালাশনিকভ শান্ত হয়ে বলে, আমায় দেশদ্রোহী বলবেন না। দেখা যায় কালাশনিকভ মস্কোতে পৌঁছে সবার আগে একাটেরিনার সঙ্গে দেখা করে। দুজন দুজনকে পছন্দ করতে শুরু করেছিল। সে একাটেরিনার বাড়িতে যায় এবং তাদের মধ্যেও সেসব হয় যেসব আমার এখনো হয়ে ওঠেনি। কিছুদিন পর কালাশনিকভকে ডেকে পাঠানো হয় একটা মিটিংয়ে। সেখানে আবার তাকে বলা হয় যে তোমার যে বন্দুকটা জমা দেওয়া হয়েছিল সেগুলো বাতিল হয়েছে, কারণ সেগুলো প্রচণ্ড জটিল। খুব কম সময়ের মধ্যে ওই বন্দুকগুলোকে চালাতে পারবে না সৈন্যরা। একটা মানুষ কতবার হারতে পারে, কতবার ব্যর্থ হতে পারে। কালাশনিকভের আত্মবিশ্বাস আবার পড়ে যায়। রাগ এবং হতাশা নিয়ে একজন ডাক্তারের কাছে চলে যায়। ডাক্তারকে গিয়ে বলে, ডাক্তারবাবু, আপনি এটা লিখে দিন, আমি পুরোপুরি সুস্থ আছি। আমি আবার সীমান্তে গিয়ে যুদ্ধ করতে চাই। ডাক্তারটাকে হাত সোজা করতে বলে, কিন্তু কালাশনিকভের হাত তখনও পুরোপুরি ঠিক হয়নি। হাত সোজা করতে গেলেই ব্যথা হচ্ছিল। ডাক্তার তাকে রিজেক্ট করে দেয়। জীবনে যত দিক থেকে ব্যর্থ হওয়া সম্ভব কালাশনিকভ তত দিক থেকেই ব্যর্থ হয়েছিল। ভেঙে পড়ে, খুবই ভেঙে পড়ে। সে নিজের বাড়ির কথা মনে করতে থাকে। এত বছর ধরে সে শুধু কাজ আর সংগ্রামই করেছে। এবার তার ইচ্ছে হয় যে না, বন্দুকও বানাবো না, লড়াইও করব না, পরিবারের সঙ্গে বাকি জীবনটা শান্তিতে কাটাবো। যাই হোক, এভাবেই চলছিল। হঠাৎ একদিন বাইরে সবাই চিৎকার করতে করতে হাসতে হাসতে আনন্দে গুলি ছুটতে শুরু করে।
কালাশনিকভ অবাক হয়ে বাইরে আসে। জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন জিতে গেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে। সাল 1945। চারদিকে আনন্দের পরিবেশ। কালাশনিকভ হতাশ হয়ে পড়ে, কারণ যুদ্ধ তো শেষ হয়ে গেছে, এত বছরের পরিশ্রম কোনো কাজে লাগবে না। বন্দুক বানিয়ে আর কি হবে? একাটেরিনা তাকে মজা করে একটা কথা বলে, আর এই মজা করে বলা কথাটাই ভবিষ্যতে ইতিহাস তৈরি করে। সে বলে, তাহলে বন্দুক বাদ দিয়ে নয়তো একটা ইলেকট্রিক মাংস কাটার যন্ত্র বানাও, প্রতিদিন সেটা বাড়ির কাজে লাগবে, আর সেটার নাম রাখবে AK-1, মানে কালাশনিকভ। একাটেরিনা কথা শুনে কালাশনিকভ একটু হাসে। পরের দিন কালাশনিকভ তার বন্দুক একটা অফিসারের কাছে নিয়ে যায়। সে বলে, এই পরিশ্রম নিয়ে আমি এখন কি করব? যুদ্ধ তো শেষ। অফিসার বলে, আমার কাছে সরকারের অনুমতির একটা চিঠি আছে, তুমি তোমার অস্ত্রের উপর এখনও কাজ চালাতে পারো, তোমার কাজ বন্ধ করো না। সামনে নতুন আবার একটা প্রতিযোগিতা হবে, সেখানে অংশ নাও। কালাশনিকভ ভাবে শেষবারের মতো একবার চেষ্টাই করে দেখা যাক না কি হয়। একদিন অ্যালেক্স কালাশনিকভের সঙ্গে দেখা করতে আসে। সে কালাশনিকভের বন্দুকের স্কেচ দেখে বলে, আমার মনে হয় তুমি এটাকে একটু বেশি জটিল করেছো, এটাকে একটু সহজ করো, ঠিক যেমন একটা হাতুড়ি সহজ হয় সেরকমভাবে। সাল 1947। কালাশনিকভ কোভরভে চলে আসে। কোভরভ সোভিয়েত ইউনিয়নের একটা বড় অস্ত্র তৈরি কেন্দ্র। এখানে তার পরিচয় হয় আলেকজান্ডারের সঙ্গে। সেখানে কালাশনিকভ নিজের বন্দুকের নতুন নকশা তৈরি করতে শুরু করে, কিন্তু কালাশনিকভকে তার বন্দুক পরীক্ষা করার অনুমতি দেওয়া হয় না, কারণ সেই সময় আরেকজন জেনারেল, যার নাম ভ্যাসিলি ডেকটায়রভ, তিনি কালাশনিকভকে আরও 2 দিন অপেক্ষা করতে বলে। কালাশনিকভ রাজি হয় না। বালি ভরা টিনের বাক্সের মধ্যে নিজে গুলি চালিয়ে পরীক্ষা করে। আশেপাশে অফিসাররা রেগে যায়, কারণ নিয়ম না মেনে এভাবে পরীক্ষা করা বারণ ছিল। তারা তাকে ধরে নিয়ে যেতে শুরু করে, কিন্তু কালাশনিকভের মুখে খুশি, কারণ সে দেখেছে তার বন্দুকের গুলি বালির মধ্যেও ঠিকভাবে বের হচ্ছে। এটা তার জন্য একটা বড় সাফল্য ছিল। 2 দিন পর ভ্যাসিলি কালাশনিকভের সেই বন্দুকের নকশা দেখেন। তিনি বুঝতে পারেন এটা নতুন এক ধরনের অস্ত্র তৈরি করেছে কালাশনিকভ, যার অনেক সুবিধা আছে। ভ্যাসিলি নিজেও একজন বন্দুকের ডিজাইনার ছিল, কিন্তু সে কালাশনিকভের বন্দুকের নকশাটা বেশি পছন্দ করে। সেও ওই কম্পিটিশনে নাম দিয়েছিল, কিন্তু সে কালাশনিকভের জন্য কম্পিটিশন থেকে সরে দাঁড়ায়, কারণ তার মনে হয়েছিল যে আমার থেকে কালাশনিকভ বেশি ডিজার্ভ করে। একে একে প্রতিযোগীদের বন্দুক পরীক্ষা করা হয়। কিছু বন্দুক জলে ডুবিয়ে চালানো হয়, সেগুলো আটকে যায়। কিছু বন্দুক বালিতে ডুবিয়ে পরীক্ষা করা হয়, সেগুলো ঠিকমতো কাজ করতে পারে না। কিন্তু কালাশনিকভের বন্দুক যখন পরীক্ষা করা হয়, সবাই অবাক হয়ে যায়। জলে ডোবানোর পর প্রতিটা গুলি ঠিকমতো লক্ষ্যে গিয়ে লাগছে। এরপর বন্দুকটাকে বালিতে ডুবিয়ে আবার পরীক্ষা করা হয়, সেখানেও বন্দুকটা কোনো সমস্যা ছাড়াই কাজ করে। মানে কালাশনিকভ এমন একটা অস্ত্র তৈরি করে ফেলেছিল যা ধুলো, বালি বা জলের মধ্যেও ঠিকমতো কাজ করতে পারে। প্রতিযোগিতা শেষ হয় এত বছরের অপেক্ষারও। একাটেরিনা তার সঙ্গে দেখা করতে আসে। কালাশনিকভের সাফল্যের খবর শুনে সে খুব খুশি হয়। সে আরেকটা সুখবর দেয়। সে বলে, আমি মা হতে চলেছি। মানে বোঝো ব্যাপার, এদিকে বেটা বন্দুক আবিষ্কার করছিল আর ওদিকে নিজের বন্দুক। যাই হোক, এটা শুনে কালাশনিকভ আনন্দে জড়িয়ে ধরে। এতদিনের 2টো পরিশ্রমই তার সফল হয়েছে, এক এই বাচ্চা জন্ম দেওয়া, আর দ্বিতীয় হচ্ছে বন্দুক আবিষ্কার। সময় এগিয়ে যায় 1949 সাল। মস্কোতে কালাশনিকভকে তার কাজের জন্য মেডেল দিয়ে সম্মান জানানো হয়। অনুষ্ঠান শেষে একটা অফিসার তাকে সৈন্যদের কাছে নিয়ে যায়। কালাশনিকভ দেখে সবার হাতে তার বানানো বন্দুক, এবং এই বন্দুকের নাম রাখে সে AK-47, যেটা বর্তমান পৃথিবীতে যে কোনো যুদ্ধে প্রথম সারির বন্দুকের মধ্যে পড়ে, যেটাকে ব্যবহার করা হয়। এই নামটা সেই নাম যেটা কিনা একাটেরিনা একসময় মজা করে মাংস কাটার যন্ত্রের নাম রাখতে চেয়েছিল। অফিসার সৈনিকদেরকে বলে, তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে এই ব্যক্তির সঙ্গে, যে ব্যক্তি দীর্ঘ বহু বছর ধরে কাজ করার পর, পরিশ্রম করার পর আজকে যে বন্দুকটা তোমাদের হাতে আছে, সেই বন্দুকটার আবিষ্কারক ইনি, নাম কালাশনিকভ। সবাই সাথে সাথে তাকে স্যালিউট করে, সম্মান জানায়। কালাশনিকভের মুখে এক অদ্ভুত খুশি ছিল। এত বছর এত কিছু স্যাক্রিফাইস করার পর শেষ পর্যন্ত সে তার লক্ষ্যে পৌঁছতে পেরেছে। শেষ দৃশ্যে দেখা যায় কালাশনিকভ, একাটেরিনা এবং তাদের 2 সন্তান তাদের গ্রামের বাড়ির দিকে যাচ্ছে। বহু বছর পর নিজের ছেলেকে দেখে কালাশনিকভের মা আনন্দে জড়িয়ে ধরে। মুভিটা এখানেই শেষ হয়। AK-47 সম্পূর্ণ নাম অ্যাভটোমেট কালাশনিকভা, 1947-এর মডেল। AK-47 প্রচণ্ড জনপ্রিয় হয়ে ওঠার কারণ ছিল এটা খুব সহজ এবং মজবুত অস্ত্র। কাদা, বরফ, বালি, যে কোনো পরিবেশে এটা ভালোভাবে কাজ করতে পারে। কালাশনিকভের একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল। তিনি বলেছিলেন,
আমার উদ্দেশ্য কখনোই বিখ্যাত হওয়া ছিল না। আমার উদ্দেশ্য এমন একটা কিছু তৈরি করা ছিল যাতে ইতিহাস আমাকে সবসময় মনে রাখে। মনে রেখেছ, হতে পারে তার তৈরি বন্দুক মানুষ মারার কাজে ব্যবহার করা হয়, কিন্তু উল্টো দিক থেকে দেখলে তার তৈরি বন্দুক দিয়ে সৈন্যরা নিজেদের দেশ, নিজেদের ভূখণ্ড রক্ষা করে। দেখো, প্রতিটা জিনিসের ইউজ আর মিসইউজ থাকে। এবার তোমার হাতে যদি একটা ছুরি থাকে, তুমি ছুরি দিয়ে সবজিও কাটতে পারো, এবং কারো মানসিকতা থাকলে সেটা দেশে খুনও করতে পারে। অস্ত্র সবসময় দেশ রক্ষা, দেশবাসীকে রক্ষা করার কাজে ব্যবহার করা উচিত, অযথা মানুষ মারার জন্য নয়। আর এই কাহিনী আরেকটা জিনিসও খুব ভালো করে শিখিয়ে দিয়ে যায়, যদি তোমার মধ্যে ইচ্ছে থাকে, সে তুমি ভগবান মানো, আল্লাহ মানো, যাকেই মানো না কেন, ওপরওয়ালা তোমার জন্য রাস্তা তৈরি করে দেয়। এবং প্রতিটা বড় জিনিস বা বড় সাফল্য অনেকটাই টাইম নেয়, কারণ এই টাইম তোমাকে বারবার ব্যর্থ করবে, এবং প্রতিবার ব্যর্থ হওয়ার সাথে সাথে তুমি নতুন নতুনভাবে শিখতে শুরু করবে যে তোমার কোনটা করা উচিত নয়। এক গাদা ব্যর্থতা ইকুয়ালস টু বড় সাফল্য। নিজেদের জীবনে যে যাই করছো না কেন, ব্যর্থতা দেখে কখনো ভেঙে পড়ো না। এই ব্যর্থতাগুলোকে এক জায়গায় করো, সিঁড়ি বানাও, ওপরে সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে। আজকে ভিডিও এখানেই শেষ। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডি ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে বন্ধুদেরকে যতবারও শেয়ার করে দাও। আর তোমরা কি এরকম ধরনের মুভি আরও দেখতে চাও, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন সবাই খুব ভালো থেকো।